কোয়ান্টিফায়ার যেই টপিকগুলো ছিল এগুলো হয়তো তোমরা পড়েছো। তো এই ধারণাগুলো থেকে রুল অফ ইনফারেন্স আসলো। রুল অফ ইনফারেন্স নিয়ে যদি কোনো প্রবলেম আমরা সলভ করতে চাই তাহলে আমাদের আগে রুলস গুলো জানতে হবে। এখানে প্রায় 10-15টার মতো রুলস আছে, সেই রুলস গুলো দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো রুলস গুলো দেখো, প্রথম যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে এডিশন রুলস। হয়তো বা তোমরা প্রপোজিশনাল লজিক পড়ার সময় এই বাম পাশের এটা দেখেছো, ডান পাশেরটা তোমরা হয়তো জানো, ওইটা থেকেই মূলত এই রুল অফ ইনফারেন্স বাম পাশেরটা আসলো। যদি কোনো হাইপোথিসিস থাকে সেটাকে যদি পি দ্বারা রিপ্রেজেন্ট করো, এটা যদি এডিশন অপারেশন করতে চাও তাহলে সেটা পি অর কিউ হয়ে যায়। তো এরকম কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো দেখে আমরা মূলত প্রবলেম সলভিং এ যাব। প্রবলেম সলভিং এ গেলে তারপরে কখন কোন সূত্র লাগছে আমরা তখন সেই সূত্রটা জেনে নেব। এডিশনের সূত্র হচ্ছে এটা। এডিশনের পরে তোমার সিম্পলিফিকেশন যদি দুইটা প্রপোজিশনকে এক জায়গায় সিম্পলিফাই করে লিখতে চাও, যদি তোমরা সিম্পলিফিকেশনের সূত্রটা ইউজ করতে চাও তাহলে যে পি, এটা তো তোমরা এন্ড তোমরা প্রপোজিশন লজিকে জেনে আসছো, পি এন্ড কিউ, এটাকে সিম্পলিফাই করে তুমি পি লিখতে পারো। ডান পাশে যেটা আছে মূলত ওইটারই উল্টা ফর্মটা, যেটা এই যে পি এন্ড কিউ থেকে তোমরা পি লিখেছো, এটা তোমরা আগে পড়েছো। ওইটাকে যদি তুমি ইনফারেন্স হিসেবে লিখতে চাও তাহলে এরকম ফরম্যাটে আসবে। তো এগুলো কোথায় কাজে লাগবে আমি সরাসরি সেখানে চলে যাব, তারপরে এগুলার ব্যবহার যদি এসে দেখে যাব। তো একটু করে শুধু দেখে নাও যে আর কি কি রুলস আছে। সিম্পলিফিকেশনের পরে আছে কনজাংশন রুল। কনজাংশন হচ্ছে পি এবং কিউ দুটো হাইপোথিসিসকে যদি তুমি কনজাংশন করো তাহলে সেটা পি এন্ড কিউ হয়, এটা তোমরা জানোই অলরেডি। হচ্ছে কার কাছে মোডাস রুলসটা হচ্ছে যদি তোমার একটা হাইপোথিসিস থাকে যেটা পি, আর একটা হাইপোথিসিস যদি থাকে পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ। এটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এই চিহ্নটা এটা হয়তো তোমরা জানো। একটা হাইপোথিসিস যদি পি থাকে আর একটা যদি পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ থাকে, তাহলে সেইখান থেকে তুমি মোডাস পনেন্স রুল ইউজ করে কিউ লিখতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, আমার এটা ব্যবহার লাগবে, আমি যে ম্যাথটা সলভ করে দেবো এটাতে। এরপরে কি সূত্র আছে আমরা একটু দেখে আসি। মোডাস পনেন্স এর পরে মোডাস টলেন্স রুলস আছে। মোডাস টলেন্স রুলটা যেটা সেটা হচ্ছে তোমার যদি একটা বাক্য নেগেটিভ অবস্থায় থাকে তার মানে সেটা ইনভার্স করা থাকে। ইনভার্স সম্পর্কে তোমরা জানো, এই যে যে সাইনটা দেয়া আছে পি কিউ এর আগে নেগেটিভ সাইন, এটা তোমরা পড়েছো অলরেডি। ইনভার্স, কনভার্স, কন্ট্রাপজিটিভ, এই জিনিসগুলো হয়তো তোমরা জানোই। তো যদি একটা স্টেটমেন্ট ইনভার্স করা হয় এবং আরেকটা স্টেটমেন্ট যদি কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে থাকে, যেমন এখানে কিউ একটা স্টেটমেন্ট যেটার ইনভার্স আছে আর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে পি থেকে কিউ, এরকম যদি ফরম্যাটে থাকে সেখানে তুমি পি কে ইনভার্স করে লিখতে পারো। তার মানে কিউ ইনভার্স এবং পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ যদি থাকে সেখান থেকে তোমরা নট পি লিখতে পারো। এবং আমাদের ম্যাথ সলভ করার সময় এরকম লেখা লাগবে, আমরা দেখব। হাইপোথিসিসের যে একটা রুলস আছে, পি থেকে কিউ যদি থাকে পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ, এবং আরেকটা যদি থাকে কিউ কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর, সেখান থেকে তোমরা পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর লিখতে পারো। এই যে এই সূত্রকে সিম্পলিফাই করলে এটা পাওয়া যায়, এটা তোমরা আগে দেখেছো। এখান থেকে সিম্পলিফাই করে একই জিনিস এটা এভাবে লেখা যায় যে পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ এবং এখানে যদি আরেকটা থাকে কিউ কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর, সেই দুটাকে সিম্পলিফাই করে তুমি পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর লিখতে পারো। এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমরা দেখি যে তারপরে কি আছে, আর মনে হয় বেশি কিছু নাই সূত্র, তারপরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আরেকটা আছে পি অর কিউ, এই যে এটা অর তোমরা জানো, এটা হচ্ছে পি অর কিউ আর একটা নট পি, মানে পি এর ইনভার্স। পি অর কিউ এবং নট পি যদি একসাথে থাকে তখন তোমরা সেটাকে সিম্পলিফাই করে কিউ লিখতে পারো। এই সূত্রগুলো এক জায়গায় গুছাই দেয়া আছে এখানে, 1 2 3 4টা, এই পেজে 4টা আছে। মোডাস পনেন্স, মোডাস টলেন্স, হাইপোথিসিজম, ডিসডাক্টিভ রুল, তারপরে তোমার এডিশন, সিম্পলিফিকেশন, কনজাংশন আর হচ্ছে রেজোলিউশন। এই 7টা সূত্র, মূলত এই 7টা সূত্র দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে।
7টা সূত্র ইউজ করে 7টা সূত্র মাথায় রাখা লাগবে। এখন আপাতত করতে যেটা যখন লাগে আমরা এখান থেকে দেখে যাব, তারপরে ক্লাস শেষে তোমরা এই সূত্রগুলো আয়ত্ত করে নেবে। তো এখন আমরা একটা প্রবলেম যদি সলভ করতে চাই, দেখো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই, একটা স্টেটমেন্ট দেয়া আছে। দেখো স্টেটমেন্টটা কি বলেছে, রুলস অফ ইনফারেন্স দিয়ে সলভ করতে হবে। এই যে ডাবল কোটেশন দিয়ে একটা স্টেটমেন্ট দেয়া আছে, ইট ইজ বিলো ফ্রিজিং এন্ড রেইনিং নাও। এই একটা সেন্টেন্স দেয়া আছে, ইট ইজ বিলো ফ্রিজিং এন্ড রেইনিং নাও। এই সেন্টেন্সটা দেয়ারফর কি বানাতে হবে, ইট ইজ বিলো ফ্রিজিং নাও, এটা বানানো লাগবে। তার মানে পুরো বাক্যটায় দেখো এই যে এন্ড বলে একটা আছে, এন্ড কিন্তু লজিক্যাল। এন্ড তোমরা জানো, এন্ড অলরেডি পড়েছো। তাহলে এইটাকে, এই বাক্যটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, ইট ইজ বিলো ফ্রিজিং এন্ড রেইনিং নাও, এটাকে দুই ভাগে ভাগ করলে যদি একটা ধরো ইট ইজ বিলো ফ্রিজিং, এতটুকু একটা সেন্টেন্স, এটাকে যদি তুমি পি ধরো, ইট ইজ বিলো ফ্রিজিং, এটাকে পি ধরলাম, এন্ডটা হচ্ছে লজিক্যাল এন্ড, তার মানে এই যে এই এন্ড, এবং এর ডান পাশের অংশে আছে রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও, এটাকে যদি কিউ ধরো তাহলে একটা স্টেটমেন্ট এখানে পাবা। কি পাবা, ইট ইজ বিলো ফ্রিজিং, এটাকে যদি তুমি পি ধরো, এন্ডটা হচ্ছে লজিক্যাল এন্ড, এবং ইট ইজ রেইনিং নাও, রেইনিং নাওকে যদি তুমি কিউ ধরো তাহলে তুমি পাইলে কি, পি এন্ড কিউ। দেয়ারফর এখান থেকে কি বানানো লাগবে, দেয়ারফর ইট ইজ বিলো ফ্রিজিং, ইট ইজ বিলো ফ্রিজিং নাও। বিলো ফ্রিজিংটা থেকে আমরা পি ধরি, বিলো ফ্রিজিংটা হচ্ছে পি, তার মানে পি এন্ড কিউ, এখান থেকে তুমি পাচ্ছ পি। এটা কোন সূত্রের মধ্যে পড়ে, দেখো এই স্টেটমেন্টটাকে সাজাইলে আমরা এরকম পাই, এটা অলরেডি একটা সূত্র। পি এন্ড কিউ থেকে যদি আমি পি নিয়ে আসি তাহলে এটা কোন সূত্র, আমরা একটু আগের দিকে দেখে আসি। পি এন্ড কিউ থেকে পি, এটা কোন সূত্র, এই যে এখানে পাওয়া যাচ্ছে, দেখো এই সূত্র, পি এন্ড কিউ থেকে পি, তার মানে এটা সিম্পলিফিকেশন রুল। সিম্পলিফিকেশন রুল ইউজ করে আমি এটা সমাধান করলাম, যে তাহলে এই স্টেটমেন্টটা ট্রু, যে স্টেটমেন্টটা এখানে দেয়া আছে এই স্টেটমেন্টটা ট্রু। ইট ইজ বিলো ফ্রিজিং, এটা পি, এন্ড ইট ইজ রেইনিং নাও, এটা কিউ, তার মানে পি এন্ড কিউ এখান থেকে পাওয়া যায়, ইট ইজ বিলো ফ্রিজিং পি, তার মানে পি এন্ড কিউ থেকে পি পাওয়া যায়, তার মানে এটা সিম্পলিফিকেশন রুলের মধ্যে আছে, এটা সত্য। নেক্সট, তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো এখানে একটা স্টেটমেন্ট বলেছে, ইট ইজ রেইনিং টুডে, স্টেটমেন্টটা ভালো করে পড়ি আমরা, ইট ইজ রেইনিং টুডে, এটা কিন্তু একটা সেন্টেন্স হলো। দেন ইট উইল নট হ্যাভ এ বারবিকিউ টুডে। ইফ ইট ইজ রেইনিং টুডে, যদি আজকে বৃষ্টি হয়, দেন উইল নট হ্যাভ বারবিকিউ টুডে, তাহলে আজকে আর বারবিকিউ প্রোগ্রামটা হবে না। এই সেন্টেন্সটাকে যদি তুমি কন্ডিশনালি সাজাও, তোমরা কন্ডিশনাল স্টেটমেন্ট পড়েছো তো, বিশাল পড়েছো না কন্ডিশনাল স্টেটমেন্ট? প্রপোজিশনাল লজিকের মধ্যে ছিল এই যে এরকম যে সাইনটা, কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা সম্পর্কে জানার কথা। জি স্যার। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটাকে কি লেখা যায়, প্রথমে যে বাক্যটা স্যার আছে, স্যার স্যার একটু, হ্যাঁ বলো। স্যার ফাইলটা রেকর্ড করলে একটু ভালো হয় মেবি স্যার, মানে ফুল স্টুডেন্ট তো অ্যাটেন্ড নাই স্যার, কিছু মিসিং আছে, ওরা যদি পরে দেখে নাই। আচ্ছা, সামনের দিন থেকে রেকর্ড করো, মাঝপথ থেকে রেকর্ড করলে বিষয়টা খারাপ হয়ে যাবে। তাহলে ক্লাসের শুরু থেকে রেকর্ড করতে হতো, সামনের দিনের ক্লাস থেকে যে আচ্ছা, হোস্ট ঠিক আছে আছে। সে দায়িত্ব নিয়ে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আজকে তো আমি স্লাইড দিয়ে দেব। তাহলে দেখো প্রথম এখানে যে 1 নাম্বার বাক্য, এই যে স্টেটমেন্ট গুলো দেয়া আছে, এর 1 নাম্বার বাক্য হচ্ছে এতটুকু, কি, ইফ ইট ইজ রেইনিং টুডে দেন উইল নট হ্যাভ এ বারবিকিউ টুডে। তাহলে এখানে লজিক্যাল কথা কোনটুকু, ইফটা হচ্ছে লজিক্যাল, ইফ কমা দিয়ে, ইফ কমা দেন এরকম যদি থাকে, ইফ দেন থাকলে কি হয়, ইফ আর দেন যদি থাকে তাহলে আমরা জানি যে কন্ডিশনাল স্টেটমেন্ট হয়। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে এরকম সাইন, আমরা এটা আগে হয়তো পড়েছো। তাইলে প্রথম বাক্যটাকে যদি কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে সাজাই, তাহলে যেখানে দ্বিতীয় অংশে নট আছে, নট মানে তো নট করতে হবে, কিংবা নটটাকেও তুমি ধরে নিতে পারো যে পুরোটা ইট উইল নট হ্যাভ বারবিকিউ টুডে, নট সহই তুমি কিউ ধরতে পারো। তাহলে প্রথম বাক্যটাকে ইফ পি দেন কিউ এরকম যদি থাকে, তাহলে পি কন্ডিশনাল স্টেটমেন্ট, কিউ আমরা লিখতে পারি। তো সেরকম ভাবে প্রথম অংশটাকে আমরা এরকম লিখে নিলাম। ধরি, মনে করি ইফ ইট ইজ রেইনিং টুডে, এটাকে যদি পি ধরি, এবং উইল নট হ্যাভ বারবিকিউ টুডে এটাকে যদি কিউ ধরি, তাহলে প্রথম বাক্যটাকে সাজানো যায় পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ
কিউ, কারণ এখানে ইফ এবং দেন আছে, ইফ এবং দেন থাকলে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি। তাহলে প্রথম অংশটা হচ্ছে পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ। এবার দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটা পড়ি। ইফ উই ডোন্ট হ্যাভ এ বারবিকিউ টুডে, যদি আজকে আমাদের বারবিকিউ না হয়, তাহলে ডোন্ট হ্যাভ বারবিকিউ টুডে এটাকে তো আমরা কিউ ধরেছি, না হয় দেন উই উইল হ্যাভ বারবিকিউ টুমরো, আমরা আগামীকাল বারবিকিউ পার্টিটা করব যদি আজকে না হয়। তার মানে পুরো বাক্যটা হচ্ছে যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা আজকে বারবিকিউ করব, তো করব না। আর যদি আজকে বারবিকিউ না করতে পারি তাহলে আগামীকাল আমরা বারবিকিউ করব। তাহলে এখানে সেন্টেন্স কিন্তু, সেন্টেন্সের অংশ কিন্তু তিনটা হলো। একটা হচ্ছে ইট ইজ রেইনিং টুডে, আজকে যদি বৃষ্টি হয়, এটাকে পি ধরলাম। উই উইল নট হ্যাভ বারবিকিউ টুডে, আজকে আমরা বারবিকিউ করছি না, এটাকে কিউ ধরলাম। উই হ্যাভ নট এ বারবিকিউ টুডে, ওটাকে অলরেডি কিউ ধরেছি। দেন উই উইল হ্যাভ বারবিকিউ টুমরো, এটাকে আর ধরলাম। তাহলে পি, কিউ এবং আর তিনটা স্টেটমেন্ট আমরা এখান থেকে পাইলাম। তো প্রথম বাক্যটাতে হচ্ছে পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ, দ্বিতীয়টা হচ্ছে কিউ কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর। তাহলে এই দুইটা আমি সাজায় নিলাম, যে প্রথমটা পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ, দ্বিতীয়টা হচ্ছে কিউ কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর। দেয়ারফর মানে হচ্ছে দাগের নিচের অংশ। দেয়ারফর কি বলছে, ইফ ইট ইজ রেইনস টুডে, ইট ইজ রেইনস টুডে এটাকে আমরা কি ধরেছিলাম, ইট ইজ রেইনস টুডেকে পি ধরেছিলাম। দেন উই উইল হ্যাভ বারবিকিউ টুমরো, বারবিকিউ টুমরোকে আমরা আর ধরেছিলাম। তাহলে এটা হলো পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর। তাহলে এখানে কি অংশ দাঁড়ালো হচ্ছে প্রথম বাক্যটা হচ্ছে পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ, দ্বিতীয় বাক্যটা হচ্ছে কিউ কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর। এই দুটো যদি হয় দেয়ারফর আমরা তাহলে কি লিখতে পারি, ইফ ইট ইজ রেইনিং টুডে মানে পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ বারবিকিউ টুমরো আর। তার মানে এখান থেকে এই জিনিসটা আমরা দাঁড় করাতে পারি, যদি পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ কিউ, কিউ কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর থাকে, তাহলে আমি আর কন্ডিশন পি কন্ডিশনাল স্টেটমেন্ট অফ আর লিখতে পারি। এটা কোনো সূত্র আছে? যদি সূত্র থাকে তাহলে আমার এই বাক্যটা সত্য, আর সূত্র না থাকলে এটা মিথ্যা। দেখে আসি এরকম কোন সূত্র আছে কিনা, পি থেকে কিউ, কিউ থেকে আর যদি হয় তাহলে পি থেকে আর, এরকম কোন সূত্র আমাদের আছে কিনা আমরা একটু দেখে আসি। এখানে দেখো আছে কি এরকম কোন সূত্র, এই যে এই সূত্রটা দেখো, পি থেকে কিউ, কিউ থেকে আর, তাহলে আমরা এটাকে পি থেকে আর লিখতে পারি। এটার নাম কি, হাইপোথেটিক্যাল ল, হাইপোথেটিক্যাল সিলোজিজম ল। এই ল ইউজ করে আমরা কি করতে পারি, এই সূত্রটা লিখতে পারি। তার মানে আমার ওই স্টেটমেন্টটা সত্য ছিল, তাহলে আমার এই সূত্রের সাথে এই স্টেটমেন্টটা মিলে গেছে। তাহলে আর একটা উদাহরণ, যদি এই দুটো বুঝে থাকো, এই দুটাতে কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো, কারণ এই দুটা বুঝলে তুমি এবারের এই বড় ম্যাথটা করতে পারবে, এটা একটু বড়। যদি এতটুকু না বুঝতে থাকো তাহলে যে কেউ মাইক্রোফোনটাকে অন করো, অন করে কোশ্চেন করো। আর যদি বুঝে থাকো তাহলে আমি এটা কন্টিনিউ করব। কারো কোনো কোশ্চেন আসছে? কতজন কানেক্ট হয়েছে বিশাল? 46 46 জনের মধ্যে কারো কোনো কোশ্চেন নাই? যে কেউ যদি না বুঝে থাকো কোনো জায়গায় কোশ্চেন করতে পারো, কোশ্চেন আসার কথা, কারণ তোমাদের আগে তো কি পড়ানো হয়েছে না হয়েছে এটা আমি জানি না। স্যার কোশ্চেন তো অহরহ আছে, কিন্তু স্যার শেষে জয়েন করছি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, শেষে জয়েন করলে তাহলে আর কোশ্চেন করা যাবে না। প্রথম থেকে আসো, প্রথম থেকে জয়েন করেছো এরকম কেউ কোশ্চেন করতে পারো। কোশ্চেন না করলে আমরা শুরু করি নেক্সট। এই ম্যাথটা সলভ করব। দেখো আমরা এই ম্যাথটা একটু পড়ি সবাই, যে কি বলেছে। এখানে হাইপোথিসিস কি দেয়া আছে, এখানে হাইপোথিসিস দেয়া আছে, শো দ্যাট দ্য হাইপোথিসিস, এই ডাবল কোটেশন দেখে চিন্তা হবে যে একটা বাক্য কোথায় শুরু হলো কোথায় শেষ হলো। তো ডাবল কোটেশন শুরু হয়েছে এই যে এখান থেকে, তার মানে আমার বাক্যটা এখান থেকে শুরু। বাক্যটা পড়ি, বাক্যটায় কি বলেছে। বাক্যটাতে বলা হচ্ছে ইট ইজ নট সানি দিস আফটারনুন and it is colder than yesterday. It is not sunny this afternoon, আজ বিকালে খুব একটা রোদ নেই, and it is colder than yesterday, গতকালের থেকে আজকে ঠান্ডা। কথাটা কি সত্য আজকের আবহাওয়ার অনুসারে? মোটেও সত্য না, নাকি আজকে খুব গরম? জি স্যার, মেক করে আছে, তাও গরম স্যার। আচ্ছা, তাহলে দেখি এরা কি বলছে।
it is not sunny this afternoon and it is colder than yesterday. তার মানে এই বাক্যটা and দ্বারা বিভাজ্য হয়েছে। and এর বাম পাশে কি আর ডান পাশে কি? and এর বাম পাশে আছে it is not sunny this afternoon, not sunny, নটটা কিন্তু আবার লজিক্যাল, এই নট কথাটা লজিক্যাল আমরা জানি, and কথাটা লজিক্যাল। তাহলে এই বাক্যটাকে কিভাবে লেখা যায়? it is sunny this afternoon, এতটুকু যদি p ধরি তাহলে it is not sunny this afternoon, এটা হয়ে যাবে not p, রাইট? it is sunny this afternoon, এটাকে আমরা p ধরলাম, তাহলে it is not sunny this afternoon, এটা হবে not p, এটা আমরা জানি। and টা হচ্ছে এই যে এই and এরকম সাইন, and it is colder than yesterday, colder than yesterday কে আমরা q ধরি, p থেকে শুরু করলাম, তাহলে pq, তাহলে প্রথম বাক্যটা কি হলো? not p and q, it is sunny this afternoon, এটাকে p ধরলাম, এই যে সলিউশনটা দেখো, let p is the proposition, it is sunny this afternoon, it is sunny this afternoon কে যদি p ধরি তাহলে আমাদের স্টেটমেন্টটা হলো it is not sunny this afternoon, তার মানে এটা not p, and it is colder than yesterday, এটাকে যদি q ধরি তাহলে q, তাহলে প্রথম বাক্যটা হলো not p and q, যেটা দেখো এই জায়গাতে বলেছে, এই যে এই জায়গাতে not p and q কমা দিয়ে আছে, দেখো প্রথম স্টেটমেন্টটা বলেছে not p and q, প্রথম বাক্যটা এই যে লাল দাগ দেওয়া আছে এই জায়গায় দেখো লিখে দিয়েছে এরা not p and q। তারপরে বাক্যটা কি? we will go swimming, we will go swimming, এটাকে আমরা আর ধরি, নতুন বাক্য আসলো, আমরা সাঁতার কাটতে যাব only if, শুধুমাত্র যদি it is sunny, it is sunny, আজকে রোদ উঠে, যদি রোদ উঠে তাহলে আমরা সাঁতার কাটতে যাব। it is sunny কে তো অলরেডি আমরা ধরেছিলাম, এই যে it is not sunny this afternoon আগেও ছিল, তো it is sunny কে তো আমরা p ধরেছিলাম, তাহলে দ্বিতীয় বাক্যটা কি হলো? we will go swimming, এটাকে যদি আর ধরি only if তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা জানি, only if টা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, it is sunny কে আমরা অলরেডি ধরেছিলাম p, তাহলে দ্বিতীয় বাক্যটা হলো আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ p। এভাবে লজিক্যালি বাক্যকে সাজাতে জানতে হবে, আমি ধরে নিচ্ছি যে এটা তোমরা জানো। তাহলে আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ p, তাহলে দ্বিতীয় অংশটা হলো এই যে দ্বিতীয় অংশটা দেখো আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ p, এই যে লাল দাগ দেওয়া জায়গায় এই জায়গায় দেখো সিরিয়াল করে দেওয়া আছে আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ p, কারণ p টা হচ্ছে it is sunny, এটা আমরা আগে p ধরেছিলাম, এজন্য নতুন করে আর এর পরে s আর ধরলাম না, ওটা it is sunny তো p। নেক্সট তারপরে বলছে if we don't go swimming, যদি আমরা সাঁতার কাটতে না যাই, then we will take a canoe, তাহলে আমরা একটা ছোটখাটো ট্রিপে যাব। যদি আমরা সাঁতার কাটতে না যাই তাহলে আমরা ছোটখাটো একটা ট্রিপে যাব, তাহলে if then থাকলে তো কন্ডিশনাল স্টেটমেন্ট হয়। we do not go swimming, তো go swimming কে তো আমরা ধরেছিলাম অলরেডি আর, এই যে এখানে ধরেছিলাম go swimming কে যদি আর ধরি তাহলে we do not go swimming, এটা not আর এর উল্টা not আর, এবং if p যেহেতু আছে, if p then q ফরম্যাটে আছে, তাহলে তো আমাদের স্টেটমেন্ট দিতে হয়, এটা জানো। তাহলে আরটা কি? আর হচ্ছে নেক্সট অংশটা কি? we will take a canoe trip, আমরা একটা ছোটখাটো ট্রিপ নেব, তাহলে এটা তো নতুন বাক্য আসলো, নতুন বাক্য, তাহলে এটাকে এস ধরো, তাহলে এই বাক্যটা কি হলো? if we do not go swimming then we will take a trip, যদি আমরা সুইমিং এ না যাই তাহলে আমরা একটা ট্রিপে যাব, তাহলে এই বাক্যটা দাঁড়ালো যদি আমরা সুইমিং এ না যাই, এটা হচ্ছে নট আর তাহলে আমরা ট্রিপে যাব, এটাকে ধরি এস, তাহলে নট আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ এস, এই যে এখানে দেখো নট আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ এস দেয়া আছে। তারপরে কি বলছে? এবং লাস্টে এসে বলছে if we take a trip, যদি আমরা ট্রিপটা নেই, তো ট্রিপটা নেই এটাকে আমরা কি ধরেছি? এস কন্ডিশনাল স্টেটমেন্ট অফ will be home by sunset, যদি আমরা ট্রিপে যাই তাহলে সূর্যাস্তের মধ্যে আমরা বাড়ি ফিরে যাব, তাহলে এটা সূর্যাস্তের মধ্যে বাড়ি ফিরে যাব, এটা আবার নতুন আসলো, এটাকে তুমি নতুন আরেকটা ধরো টি ধরো, লাস্টের বাক্যটা হলো এস কন্ডিশনাল স্টেটমেন্ট অফ টি। তাহলে পুরো বাক্যটা যদি তুমি পড়ে সাজাও, it is not sunny this afternoon, যদি আজকে বিকেলে it is not sunny this afternoon, আজ বিকেলে খুব একটা রোদ নেই, and it is colder than yesterday, গতকালকে থেকে আজকে বেশি ঠান্ডা। we will go swimming, আমরা সাঁতার কাটতে যাব only if it is sunny, শুধুমাত্র যদি আজকে রোদ উঠে। if we don't go swimming, যদি আমরা সাঁতার কাটতে না যাই then we will take a trip, তাহলে আমরা একটা ট্রিপে যাব। if we take a trip, যদি আমরা ট্রিপে যাই then we will go home by sunset, তাহলে আমরা সূর্যাস্তের মধ্যেই বাড়ি ফিরবো। এই হচ্ছে আমার স্টেটমেন্ট। এখন আমাকে একটা কনক্লুশন আসতে হবে, সানসেট, আমরা সূর্যাস্তের মধ্যে বাড়ি যাব, যেটাকে আমরা টি ধরেছিলাম, তার মানে আমার কনক্লুশন আসবে টি।
তাহলে সবগুলো হাইপোথিসিস যদি আমি সাজাই নেই তাহলে এরকম আসলো, এটা আমি বুঝাই দিলাম যে প্রথম বাক্যটা হচ্ছে নট পি এন্ড কিউ, দ্বিতীয় বাক্যটা আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ পি, তারপরের বাক্যটা নট আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ এস, তারপরের বাক্যটা এস কন্ডিশনাল স্টেটমেন্ট অফ টি, এবং আমার ফাইনাল কনক্লুশন হচ্ছে উই উইল টেক হোম বাই সানসেট, মানে টি, এই টি হচ্ছে লাস্টে প্রমাণে নিয়ে আসতে হবে। এখন আমি বাক্যগুলো একটা একটা করে সাজাতে থাকি। তো প্রথম স্টেটমেন্টটা কি ছিল আমার? নট পি এন্ড কিউ। তাহলে স্টেপ 1 এ আমি নট পি এন্ড কিউ লিখলাম। নট পি এন্ড পি কিউ, নট পি এন্ড কিউ থেকে কিছু লেখা যায় কিনা আমি এখন সূত্রগুলো দেখে আসবো। প্রথম স্টেটমেন্টটা আমার বাক্যের প্রথম বাক্য, আমার স্টেটমেন্টের প্রথম বাক্য এটা নট পি এন্ড কিউ। এখন আমি সূত্রে দেখে আসবো যে নট পি এন্ড কিউ থেকে কিছু লেখা যায় কিনা। আমি এখন সূত্রে চলে যাই, নট পি এন্ড কিউ থেকে কিছু লেখা যায় কিনা, আছে কি কোনো সূত্র? নট পি এন্ড কিউ, নট পি এন্ড কিউ থেকে কিছু লেখা যায়? নট পি এন্ড কিউ বা পি এন্ড কিউ থেকে কিছু লেখা যায়? পি এন্ড কিউ থেকে পি লেখা যায়, এই যে একটা সূত্র পাইছি, এই যে পি এন্ড কিউ থাকলে পি লেখা যায়, পি এন্ড কিউ যদি থাকে তাহলে পি লেখা যায়। তো এই সূত্র আমি ওখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার এখানে পি এন্ড কিউ আছে, পি এন্ড কিউ এই যে নট পিটাকে আমরা পি ধরে নিলাম, তাহলে পি এন্ড কিউ থাকলে পি লেখা যায়, তাহলে নট পি এন্ড কিউ থাকলে নট পি লেখা যায়। তাহলে আমি এই যে 1 নাম্বার থেকে, ওটা ছিল সিম্পলিফিকেশন রুল, সিম্পলিফিকেশন রুল ইউজ করে 2 নাম্বার পাইলাম। নট পি এন্ড কিউ থেকে আমরা নট পি লিখতে পারি, এটা আমাদের সূত্র ছিল, সিম্পলিফিকেশন রুল ছিল, এই যে রাইট সাইডে লিখে দিয়েছি সিম্পলিফিকেশন রুল। তাহলে আমি প্রথম 1 নাম্বার বাক্যটা আমার বাক্য দেখে লিখলাম, 2 নাম্বারটা সূত্র ইউজ করে পাইলাম। তারপরে আমার পরের বাক্য কি ছিল? পরের বাক্য ছিল আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ পি। 3 নাম্বারে তাহলে আমি লিখে নিলাম আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ পি, পরের বাক্যটা আমি নামালাম, হাইপোথিসিস নামালাম। এখন তাহলে আমার 2 আর 3 মিলে কি সূত্র দাঁড়ায়? 2 নাম্বারে আছে নট পি আর 3 নাম্বারে আছে আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ পি। এরকম কোন সূত্র দেখি আছে কিনা? নট পি আর কন্ডিশনাল স্টেটমেন্ট অফ পি যদি থাকে তাহলে কি লেখা যায় দেখে আসি। এই যে মডাস টলারেন্স রুলটা দেখো, নট কিউ পি স্টেটমেন্ট অফ কিউ, এরকম থাকলে নট পি লেখা যায়, তার মানে বাম পাশের নিচে যেটা আছে সেটা লেখা যায়। তাহলে এখানে কি করব? এই সূত্রটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, 2 নাম্বার আর 3 নাম্বার লাইনে নট পি আর হচ্ছে আর স্টেটমেন্ট পি, তাহলে এখানে নট আর লেখা যায় ওই সূত্র যদি অ্যাপ্লাই করি, মানে পি এর জায়গায় কিউ ছিল, কিউ এর জায়গায় পি ছিল, উল্টা জাস্ট নট কিউ সরি নট পি এবং আর স্টেটমেন্ট পি যদি থাকে, এই দুটাকে আমি মডাস টলারেন্স রুল ইউজ করে নট আর লিখতে পারি। কোন সূত্র ইউজ পেলাম? 2 আর 3 নাম্বারকে মডাস টলারেন্স ইউজ করে পেলাম। তাহলে আমার বাক্যটা এখন 4 নাম্বার লাইনে আসলো, কি আসলো? নট আর। এখন আমি পরের হাইপোথিসিস নামাবো। পরের হাইপোথিসিস কি ছিল? নট আর স্টেটমেন্ট অফ এস ছিল, সেটা আমি নামাইলাম, নট আর স্টেটমেন্ট অফ এস নামাইলাম। তাহলে এখন 4 আর 5 এ কি আসলো? 4 নম্বরে নট আর, 5 নম্বরে নট আর স্টেটমেন্ট অফ এস। এই দুটোর মধ্যে আবার কি সূত্র পড়ে? এই দুটোর মধ্যে আবার মডাস পনেন্স পড়বে মনে হয়, আমরা দেখে আসি। মডাস পনেন্স, এই যে পি এবং পি থেকে কিউ যদি থাকে তাহলে কিউ লেখা যায়। তার মানে রুলসটা বলতেছে যে এইখানে বাম পাশে আর এটার বাম পাশে যদি যা থাকে একই হয়, তাহলে এই ডান পাশে যেটা থাকে সেটাই আমার নিচে নামানো যায়। তাহলে এখন এই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, নট আর, এখানে নট আর আর এখানে নট আর থেকে এস, এই দুটাকে সিম্পলিফাই করে আমি এস লিখতে পারি, মডাস পনেন্স রুল। এস এর এস নামালাম, এস এর পরে আমার আরেকটা আছে, এস থেকে টি আছে, এবার এস থেকে টি নামালাম। এস এবং এস থেকে টি এই দুটো থেকে কি লেখা যায়? মানে পি আর পি থেকে কিউ এরকম যদি থাকে তাহলে কি লেখা যায়? আবার দেখে আসি। ওই সূত্রে পড়বে, মডাস পনেন্সই পড়বে। পি এবং পি থেকে কিউ যদি থাকে তাহলে আমরা কিউ লিখতে পারি, পি এবং পি থেকে কিউ যদি থাকে তাহলে কিউ লেখা যায়। তাহলে সিমিলারলি এস এবং এস থেকে টি যদি থাকে তাহলে টি লেখা যায়। তাহলে আর কোনো হাইপোথিসিস আমার নাই, শেষ। তাহলে আমার লাস্টে কি আউটপুট আসলো? টি। 8 নাম্বার লাইনে লাস্টে আমি কি পাইলাম? টি পাইলাম। এখন আমার কনক্লুশন কি ছিল? কনক্লুশন ছিল কি? এই যে লিড টু দা কনক্লুশন, কনক্লুশন ছিল উইল হোম বাই সানসেট। উইল হোম বাই সানসেট কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম? টি দ্বারা। কনক্লুশন ছিল আমার টি। তাহলে লাস্টের আউটপুট আমার আসছে টি, তার মানে বাক্যটা সত্য। এটা আমাকে প্রুফ করতে হবে যে কনক্লুশনের সাথে আমার এই লাস্টের লাইনটা মিলে কিনা। তো আমার কনক্লুশনে ছিল এই যে টি, আমরা লাস্টে পাইছি টি,
এটা আমার প্রমাণ করার বিষয় ছিল, তার মানে আমার বাক্যটা সত্য। এইটা বইতে করে দেওয়া আছে, আবার একটু বেশা প্র্যাকটিস করো, টাইম মোটামুটি শেষের দিকে। রোজেনের বই 7th এডিশন বইয়ের 74 নাম্বার পাতায় এটা আছে, 73 পাতায় 73। তো এখান থেকে ওইটা করিও, আর একটা এটা দেখে দেখে এক্সাম্পল 7 নাম্বারটা প্র্যাকটিস করিও। রোজেনের বইয়ের 74 পাতা এক্সাম্পল 7, এই এক্সাম্পল 7টা করে আমার কাছে পাঠিয়ে দিবা। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমরা ওটা করতে পারবা। যদি কোনো জায়গায় সমস্যা ফেস করো আমাকে নক করবা, আমি সমাধান করে দেবো। তাহলে রোজেনের বইয়ের এক্সাম্পল 7 এটা যেটা করে দিলাম, এটা দেখে দেখে এক্সাম্পল 7টা করে ফেলবা, 74 পেজ। যদি বই না থাকে আমাকে কেউ জানাবা, তাহলে আমি বইটাও দিয়ে দেবো সফট কপি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নইলে শেষ করে দেবো। বিশাল কোনো প্রশ্ন আছে? বইটা দিয়ে দিন। হ্যাঁ, এই স্লাইডটা দিয়ে দিব, বইটাও যদি তোমাদের কাছে না থাকে দিয়ে দেবো। বইটা নাই তোমাদের কাছে? রোজেনের বই তোমাদের কাছে থাকার কথা তো। কি বই দেখে পড়েছো তোমরা আগে? স্যার আমাদেরকে স্যার তো স্লাইড দিত, মানে ফটোকপি করে নেওয়া লাগতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমাদের আগে কোনো বই প্রোভাইড করা হয়নি স্যার।